আজ আপনাদের নিয়ে চলেছি এক ঐতিহাসিক শহরে। এই শহরের ঐতিহাসিক সব নিদর্শন আর টেরাকোটার মন্দির মুগ্ধ করবে আপনাদের। একদিনেই কিভাবে ঘুরে ফেলবেন এই শহরের সব বিখ্যাত দর্শনীয় স্থান, রাসমঞ্চ, মদন মোহন মন্দির, জোরবাংলা মন্দির থেকে শুরু করে বড়া দরওয়াজা, সব কিছুই দেখাবো আপনাদের ধাপে ধাপে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ইতিহাসে ভরা সফর বিষ্ণুপুর। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নিউজ ডিসকভারির আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। 9 অক্টোবর 2025 আমি এসেছি বিষ্ণুপুরে। আর একদিনে কলকাতা থেকে বিষ্ণুপুর ঘোরার গল্প, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় খাবেন, কি দেখবেন, এই সমস্ত কিছু আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভোর 5টায় যখন বাড়ি থেকে বেরোলাম তখন বাতাসের হিমেল পরশ জানান দিল শীত দোরগোড়ায়। আজ আমার গন্তব্য বিষ্ণুপুর। সকাল 6টা বেজে 28 মিনিটের রূপসী বাংলা এক্সপ্রেস ধরব সাঁতরাগাছি জংশন থেকে। সময় সকাল 6টা বেজে 15 মিনিট। সাঁতরাগাছিতে দাঁড়িয়ে আছে রূপসী বাংলা এক্সপ্রেস। এই ট্রেন ধরেই আজকে যাব বিষ্ণুপুর এবং সেই একদিনে বিষ্ণুপুর ভ্রমণের সমস্ত গল্প এবং সমস্ত অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরব। সময় ঠিক সকাল 6টা বেজে 28 মিনিট। রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে দিল সাঁতরাগাছি স্টেশন থেকে। 12883 রূপসী বাংলা এক্সপ্রেস সাঁতরাগাছি থেকে ছাড়ে সকাল 6টা বেজে 28 মিনিটে আর বিষ্ণুপুর পৌঁছায় 9টা বেজে 30 মিনিটে। টোটাল 192 কিলোমিটারের রাস্তা। সাঁতরাগাছির পর এর স্টপেজ হচ্ছে খড়গপুর। 12883 রূপসী বাংলা প্রতিদিন সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ে। এই ট্রেনে 2S এসি চেয়ার কার, এসি 3 টায়ার রয়েছে। ভাড়া স্ক্রিনে দিয়ে দিলাম। এছাড়াও সকাল 7টা বেজে 45 মিনিটে 12885 আরণ্যক এক্সপ্রেস শালিমার থেকে আপনারা ধরতে পারেন বিষ্ণুপুরের জন্য। আজকে সকাল 5টার সময় যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন দেখছি বাতাসে এই দেখুন যেমন কুয়াশার একটা আমেজ রয়েছে। হ্যাঁ, ঠিক তেমনি আমি যখন আসছি তখন এরকমই কুয়াশার আমেজ ছিল বাতাসে। আর সাথে সাথে হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। সময় সকাল 7টা বেজে 55 মিনিট। আমরা অতিক্রম করে ফেলেছি 107 কিলোমিটার রাস্তা আর পৌঁছে গিয়েছি 3519 ফুট দৈর্ঘ্যের বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর জংশন। এই সময় আমার মাইক্রোফোনটি কাজ করেনি, যদিও কিছুক্ষণ পর সে আমার কথা ভেবে আবার সচল হয়ে ওঠে। পৌঁছেছি মেদিনীপুর স্টেশনে। এই স্টেশনে আমাদের হল্ট 2 মিনিটের। এই দেখুন, এই হচ্ছে মেদিনীপুর স্টেশন। এখন সময় 8টা বেজে 24 মিনিট। একদম রাইট টাইমে চলছে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস। আমি এখন দাঁড়িয়ে আছি শালবনী স্টেশনে। ট্রেন একদম রাইট টাইমে শালবনী স্টেশনে ঢুকেছে। মেদিনীপুর থেকে এই শালবনী আসার যে পথ, ট্রেন রুট, সেটা কিন্তু খুব সুন্দর। মেদিনীপুর থেকে ট্রেন ছাড়ার পর আপনাদের চোখের সামনে দৃশ্যপট একদম পরিবর্তন হয়ে যাবে। দুর্দান্ত লাগবে। সফর করুন এই ট্রেনে। আমি আপনাদেরকে দেখাচ্ছি একদিনে বিষ্ণুপুর ভ্রমণের গল্প। এরপর চন্দ্রকোনা রোড আর গড়বেতাতে নামতে পারিনি, কারণ জায়গা পাইনি। তাই কিছুটা বাধ্য হয়েই বসে রইলাম আর চুমুক দিলাম 1 কাপ গরম চাই। সময় সকাল 9টা বেজে 34 মিনিট। ফাইনালি আমরা 192 কিলোমিটার পথ কমপ্লিট করে পৌঁছেছি বিষ্ণুপুরে। এই প্রথমবার আমি বিষ্ণুপুরে আসলাম। এই প্রথমবার আমি লাল মাটির দেশে আসলাম। এর আগে অনেকবার প্ল্যান হয়েছে, কিন্তু প্রতিবার কোনো না কোনো কারণে আমার আসা হয়নি, ক্যান্সেল হয়েছে। কিন্তু এইবার আমি সাকসেসফুলি আসতে পেরেছি।
আমি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ নেমেছি। এবার বাইরে যাব, বাইরে গিয়ে দেখব যে কিভাবে একদিনে বিষ্ণুপুরের প্রধান যে দ্রষ্টব্য স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখব এবং সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের সামনে। বিষ্ণুপুর স্টেশন থেকে বাইরে বেরোতে পারিনি, তার আগেই এই দাদার সাথে দেখা হলো। দাদার কাছে গাড়ি আছে, দাদা বলল ঘন্টায় 200 টাকা করে নেবে। আমি আগে ভিডিওতেও দেখেছি ঘন্টায় 200 টাকা করেই লাগে টোটোতে ঘুরলেও। এই হচ্ছে গাড়ি, দেখুন এই হচ্ছে গাড়ি। আমি টোটাল ডিটেলস দিয়ে দেবো, আপনারা আসলে দাদাকে ফোন করে নেবেন। এই গাড়ি করেই এখন আমি সারাদিন ঘুরবো। একদিনের এই ট্যুর বিষ্ণুপুর ঘুরতে দাদা বলল মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগে। আপনারাও যখন আসবেন ওই 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে আপনারা ঘুরে দেখতে পারবেন। তারপর খাওয়া দাওয়া। শনিবার দিন কিন্তু এখানে একটা পোড়ামাটির হাট হয়, আজকে যেহেতু বৃহস্পতিবার সেই হাটটা নেই, কিন্তু সেই জায়গাটাতেও যাব এবং আপনাদেরকে দেখাবো। এই সন্দীপদা আজকে আমাকে বিষ্ণুপুর ঘোরাচ্ছে, আপনারাও দেখে রাখুন। আমি সন্দীপদার নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা সন্দীপদাকে ফোন করে আসতে পারবেন। দেখুন এখান থেকে বেরিয়েই কিন্তু এইরকম একটা পরিবেশ, একটা দুর্দান্ত পরিবেশ। সবে বর্ষা বিদায় নিচ্ছে, এই সময়ই কিন্তু দুরান্ত সবুজ এবং বিষ্ণুপুর স্টেশন থেকে বেরোনোর পথটাই কিন্তু খুব সুন্দর। দেখুন এই রাস্তাটা এদিকে চলে গেছে মেদিনীপুর এবং খড়গপুর, আর ঠিক আমাদের পিছন দিকে হয়ে গেল দুর্গাপুর। আমরা এই মেদিনীপুর এবং খড়গপুরের দিকে এগোচ্ছি মেন রাস্তা ধরে। এই হচ্ছে বিষ্ণুপুর বাস স্ট্যান্ড। আপনারা যারা কলকাতা বা বিভিন্ন জায়গা থেকে বাস ধরে আসবেন তারা কিন্তু এখানে নামবেন। এই কলেজ রোড ধরে আমরা যাচ্ছি আমাদের প্রথম গন্তব্য রাসমঞ্চের দিকে। আমরা পৌঁছে গেছি বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চের সামনে। চলুন, আমার সামনে আছে রাসমঞ্চ, এখানে টিকিট করতে হয়। এই দেখুন, এটা হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা এখন নিয়ন্ত্রিত। এখানে ঢুকতে 25 টাকার টিকিট আছে, অনলাইন করলে 20 টাকায় হয়ে যাবে। তো আপনারা যারা আসবেন এই টিকিটের মাধ্যমে কিন্তু আপনারা 2-3টে স্থাপত্য দেখতে পারবেন, এই টিকিটের সাথে ইনক্লুডেড। আপনারা প্রত্যেকটা জায়গায় গাইড সাহেবদের পেয়ে যাবেন। আমার নাম দেবাশিস চ্যাটার্জি, আমি বিষ্ণুপুর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের গাইড আছি। আমাদের একটা চার্জেস বলতে কি আমরা 2 আওয়ার্সে 450 নিই। 2 আওয়ার্সে 450 নিই। আচ্ছা। এবং সমস্ত বিষ্ণুপুরের মন্দিরগুলো দর্শন করায়। তাতে যদি একটু বেশি সময় লাগে স্যাররা যেটা বিবেচনা করে দেন সেটাই নিই, তাছাড়া না দিলেও আমরা কোনো অসুবিধা নেই। আমাদের উদ্দেশ্য হচ্ছে পর্যটক হচ্ছে গড অ্যান্ড গডেস, তাদেরকে অভ্যর্থনা করে কীভাবে ঘোরাবো সেটাই হচ্ছে সবচেয়ে বড় আনন্দ। আর আপনারা আসবেন। আমার নাম দেবাশিস চ্যাটার্জি, মোবাইল নাম্বার 9332146199। আপনারা যদি বিষ্ণুপুর আসেন দাদাকে ফোন করে নেবেন, ওনারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের গাইড, ওনারা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে ঘুরিয়ে দেখাতে পারবে এই পুরো বিষ্ণুপুর। এখন আমরা এসেছি ইতিহাসে ঘেরা বিষ্ণুপুরের অন্যতম দর্শনীয় স্থান রাসমঞ্চে। এটি এই শহরের সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। এই ঐতিহাসিক মঞ্চটি তৈরি হয়েছিল প্রায় 1600 সালের দিকে রাজা রঘুনাথ সিং দেবের আমলে। লাল ইট আর সুন্দর টেরাকোটার কারুকাজে তৈরি এই স্থাপত্য। রাসমঞ্চে কোনো দেবতার মূর্তি স্থাপন করা হয়নি, কারণ এখানে শুধুমাত্র উৎসব ও নাট্য মঞ্চায়ন করা হতো। আজ এই জায়গাটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় হেরিটেজ স্পট। সকালে বা বিকেলে ঘুরে দেখলে বোঝা যায় এর শীতল পরিবেশ আর ঐতিহ্যের গর্ব। তাই বিষ্ণুপুর এলে রাসমঞ্চ ঘুরে দেখা একেবারে মিস করবেন না। পৌঁছে গেছি বিখ্যাত দলমাদল কামানের সামনে। রাসমঞ্চ থেকে এখানে আসতে 5 মিনিট সময় লাগলো, 5 মিনিটের মধ্যে এখানে পৌঁছে গেলাম। এই আমার সামনে রয়েছে মল্লরাজাদের বিখ্যাত দলমাদল কামান। এই দেখুন, এই হচ্ছে মল্লরাজাদের বিখ্যাত দলমাদল কামান। পৌনে 4 মিটার লম্বা আর মুখের ব্যাস 30 সেন্টিমিটার। 63টি লোহার আংটা ঢালাই করে পরস্পরের সাথে জুড়ে এটি তৈরি করা হয়েছে। এই কামানে একটি ফার্সি ভাষার অভিলেখের দেখা মেলে, যা সম্ভবত এই কামানের নির্মাণ মূল্য। এই দলমাদল কামান দেখে এবার আমি যাচ্ছি ছিন্নমস্তার মন্দিরের দিকে। ছিন্নমস্তা মাতার মন্দির দর্শন করব।
এখান থেকে হেঁটেই যাওয়া যায়, ঠিক পাশেই ছিন্নমস্তার মন্দির। যাচ্ছি এখন ছিন্নমস্তার দেবীর দর্শন করতে। এখানে বেশ দোকানপাট দেখা যাচ্ছে। পৌঁছে গিয়েছি ছিন্নমস্তা মাতার মন্দিরের সামনে। এই হলো ছিন্নমস্তা মাতার মন্দির। এর আগে আমি কখনো এরকম মূর্তি দেখিনি, এই প্রথমবার এরকম মূর্তি দেখলাম। মাতা ছিন্নমস্তার দর্শন হলো। এর আগে দশম মহাবিদ্যায় আমি মাতা ছিন্নমস্তাকে দেখেছি, কিন্তু এই প্রথমবার মাতা ছিন্নমস্তার কোনো মন্দির আমি দেখলাম এবং আপনাদেরকে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ছিন্নমস্তা মাতার মন্দির থেকে পায়ে হাঁটা পথে যদি আপনি 2 মিনিট হাঁটেন তাহলেই আপনি পৌঁছে যাবেন পোড়ামাটির হাট। পৌঁছে গেছি পোড়ামাটির হাটে। এখানে প্রতি শনিবার এবং রবিবার বসে পোড়ামাটির হাট। আপনারা যদি শনিবার বা রবিবার আসেন তাহলে কিন্তু আপনারা এই মাঠেই পোড়ামাটির হাট দেখতে পাবেন। এখানে গান বাজনা মাদলের সুরে অসম্ভব সুন্দর লাগে। শনিবার এবং রবিবার এই দুটো দিন এইখানে এই প্রোগ্রামগুলো হয়। আজকে বৃহস্পতিবার, সেই জন্যে এখানে এই প্রোগ্রাম আমি দেখতে পাচ্ছি না। আপনারা আসলে আপনারা অবশ্যই দেখতে পারবেন। আমি আপনাদের একটু মাঠটা দেখাই, দেখুন। সুন্দর করে সাজানো এই জায়গা। এখানে যখন হাট বসে তখন কিন্তু দারুণ লাগে। এই পোড়ামাটির মাঠের ঠিক শেষে আরও 3টি মন্দির আছে, এক চূড়া বিশিষ্ট। জোড় মন্দির শ্রেণী, যা বিষ্ণুপুরের জোড় শ্রেণী নামেও পরিচিত। 3টি মাকড়া পাথরের মন্দিরকে নিয়ে এই জোড় মন্দির শ্রেণী অবস্থিত। এই 3টি মন্দিরই মল্লরাজ গোপাল সিংহের দ্বারা 1726 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। 3টি মন্দিরের মধ্যে দক্ষিণের মন্দিরটি আয়তনে বড় এবং ভিতরে মাকড়া পাথরের বিশদ অলঙ্করণ। রামায়ণ, মহাভারত ও কৃষ্ণলীলার প্রচুর চিত্র রয়েছে এখানে। এখানে কিন্তু প্রতিটি জায়গাতেই ভিডিও তোলাতে অনেক আপত্তি আছে। মানে আপত্তি আছে বলতে কি, ভিডিও তোলাতে ওনারা বারবার বারণ করেন ভিডিও তুলতে। তার কারণ ভিডিও তোলা নিষিদ্ধ। ফটো আপনারা তুলতে পারেন, ভিডিও তোলা নিষিদ্ধ এই কারণে যে রিলের যে বারবারন্ত, সেই জন্যে ওনারা এখানে ভিডিও তুলতে বারণ করেন। সেটা খারাপ কিছু নয়, কারণ আজকাল রিলসের নামে যা নাচানাচি হয় সেটা এই ধরনের জায়গায় হওয়াটা ঠিক নয়। একটা প্রত্নতাত্ত্বিক জায়গা, প্রচুর পুরনো একটা জায়গা, অসাধারণ সব সৃষ্টি। আপনারা আসুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমি এখন পৌঁছে গেছি কালাচাঁদ মন্দিরের সামনে। প্রতিটি জায়গায় ফলক দেওয়া আছে, কোনটি কত সালে নির্মিত, কে নির্মাণ করেছিলেন এবং প্রত্যেকটি মন্দির কি নামে পরিচিত, আর্কিওলজিক্যাল সাইট কি, এই প্রত্যেকটা জায়গা কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় ফলক দিয়ে বোঝানো আছে কোনটি কোন মন্দির। আর দুরন্ত দেখুন, খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এই আর্কিওলজিক্যাল সাইটগুলোকে। এই হচ্ছে মন্দির। চলুন ভেতরে যাই। এই দেখুন, এটি একটি তুলসী মঞ্চ, সেই সময়ের তুলসী মঞ্চ। খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটাকে প্রিজার্ভ করেছে গভর্নমেন্ট। এটি রাধা মাধব টেম্পল কমপ্লেক্স নামে খ্যাত। এখানে লেখা আছে ভোগ কক্ষ। এই হলো ভোগ কক্ষ।
ছাদ আর নেই, কিন্তু সময়ের শেষেও এ কিন্তু রয়েছে। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই এক রত্ন শৈলীর মন্দিরটি নিম্ন ভিত্তিবেদির উপর স্থাপিত এবং এর চারিদিকেই ত্রিখিলান প্রবেশপথ সহ ভিতর বারান্দা রয়েছে। মন্দিরটির ঈষৎ বাঁকানো ছাদের কেন্দ্রস্থলে একটিমাত্র শক্তরথ চূড়া বা রত্ন রয়েছে, যার শীর্ষস্থলে আমলক ও কলস দ্বারা আচ্ছাদিত এবং চতুর্দিকে এক খিলান বিশিষ্ট উন্মুক্ত তোরণ রয়েছে। মন্দিরের লো রিফিলে খোদিত কৃষ্ণলীলাই প্রধানভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও পৌরাণিক দেবতা, সাধক ও নর্তকীদের অলঙ্করণ রয়েছে। মন্দিরটি রাজা রঘুনাথ সিংহের পৃষ্ঠপোষকতায় 1656 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। আমি এখন চলে এসেছি রাধা গোবিন্দ টেম্পলের সামনে। এই আর্কিওলজিক্যাল সাইটগুলো এত সুন্দর, যেগুলো আপনি এখানে না এসে বিশ্বাস করতে পারবেন না। এই আমার সামনে আছে রাধা গোবিন্দ টেম্পল, দেখুন। এই হচ্ছে রাধা গোবিন্দ টেম্পল। এই হচ্ছে মিউজিয়াম। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, তাই আমি ভেতরটা আপনাদেরকে দেখাতে পারছি না। বিষ্ণুপুর ঘুরতে আসলে আচার্য যোগেশচন্দ্র পুরকৃতি ভবন অর্থাৎ বাঁকুড়া ডিস্ট্রিক্ট মিউজিয়াম, এই মিউজিয়ামটা কখনো মিস করবেন না। অবশ্যই আসুন এই মিউজিয়ামে, দারুণ সব কালেকশন আছে এখানে। মিউজিয়াম দেখে এখন আমরা পৌঁছেছি লালবাঁধে, বিষ্ণুপুরের বিখ্যাত লালবাঁধ। এই হচ্ছে লালবাঁধের প্রবেশ পথ। চলুন ভেতর থেকে আপনাদেরকে দেখাই। এখানে কিছু হ্যান্ডক্রাফট বিক্রি হচ্ছে, দিদি বিক্রি করছে। আপনারা এখানে আসলে এখান থেকে এ ধরনের হ্যান্ডক্রাফট কালেক্ট করতে পারেন। সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস, পোড়ামাটির জিনিস আপনারা এখানে লালবাঁধের সামনেই পেয়ে যাবেন। আর এই হচ্ছে সামনে লালবাঁধ। দারুণ সুন্দর এই বিষ্ণুপুর। আপনাদের কিন্তু একবার প্ল্যান রাখতেই হবে। যারা এসছেন তারা অলরেডি জানেন, যারা আসেননি তারা কিন্তু অবশ্যই বিষ্ণুপুর আসবেন এবং এই সব জায়গাগুলো ঘুরে দেখবেন। দুরন্ত লালবাঁধ। শীতকালে এখানে বোটিং হয়, প্রচুর পরিযায়ী পাখি আসে, দূরে মেঘ করেছে। দুর্দান্ত সুন্দর এই লালবাঁধ জায়গাটা। লালবাঁধ দেখা হয়ে গেছে, কিন্তু খিদে পেয়েছি খুব জোর। কিছু খাবার দাবার খাবো। আমি সকাল থেকে খাওয়া দাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। আর কলকাতা থেকে আপনারা একদিনেই কিন্তু বিষ্ণুপুর এসে ঘুরে আবার ফেরত কলকাতা চলে যেতে পারবেন। আমার এই ভিডিওটাতে আমি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, একদিনে কিভাবে আপনারা বিষ্ণুপুর ঘুরবেন, কোথায় কোথায় যাবেন আর আপনাদের কত খরচা হবে, এই সমস্ত কিছু আপনারা কিন্তু এই ভিডিওতেই পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যের সাথে শেয়ার করুন, লাইক করুন। আর আপনাদের কমেন্ট আমাদের জন্য কিন্তু বড় পাওনা। কমেন্ট অবশ্যই করবেন। এই হলো শ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দুপুরের লাঞ্চ এখানেই সেরে নেব। 120 টাকা দিয়ে নিয়ে নিলাম মাছের থালি। খাওয়া দাওয়া করলাম এই শ্রী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। 120 টাকার বিনিময়ে মাছের কালিয়া ভাত, অনেক রকমের আইটেম দিয়েছিল। খাবার দাবার ছিল দারুণ। আপনারাও যদি বিষ্ণুপুর ঘুরতে আসেন এখান থেকে
খাওয়া দাওয়া করতে পারেন, সস্তায় পুষ্টিকর খাবার পাবেন, এইটুকুনি বলতে পারি। এখন এসে পৌঁছেছি শ্যাম রায় মন্দিরের সামনে। আমার সামনে রয়েছে শ্যাম রায় মন্দির, আপনাদেরকে দেখাচ্ছি। এটাও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে। রাসমঞ্চের সামনে থেকে আপনারা যে টিকিট কাটবেন সেই টিকিট এখানে দেখিয়ে আপনাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে, সুতরাং টিকিটটা আপনাদেরকে যত্ন করে রাখতে হবে। আমার সামনে রয়েছে শ্যাম রায় মন্দির। বিষ্ণুপুরের পোড়ামাটির পুতুল একটি সুপরিচিত লোকশিল্প, বিশেষ করে এখানকার পোড়ামাটির ঘোড়া। আপনারা এগুলি সংগ্রহ করতে পারেন, দাম বেশি নয়, 50 টাকা জোড়া থেকে শুরু হচ্ছে। আপনারা পছন্দ অনুযায়ী দরদাম করে নিতে পারেন। এই যে আমার পিছনে ইটের স্তূপাকৃতি ঘরের মতো দেখা যাচ্ছে, এটা হচ্ছে গুম ঘর। আগেকার দিনে মল্ল রাজারা এই ঘরেই তাদের সমস্ত শত্রুদেরকে গুম করে দিতেন। এবার আমরা এসে গিয়েছি বিষ্ণুপুরের বিখ্যাত জোড়া মন্দির দেখতে। কেষ্ট রায় নামে পরিচিত এই দেবালয়টি গঠন বৈচিত্র্য ও সূক্ষ্ম টেরাকোটার কাজের জন্য বিখ্যাত। 1655 খ্রিস্টাব্দে রাজা প্রথম রঘুনাথ সিংহ এটি নির্মাণ করেন। এই বিখ্যাত জোড়া মন্দিরের একটি রেপ্লিকা কলকাতার ইকো পার্কে বানানো হয়েছে। এই হলো রাধেশ্যাম মন্দির। 1758 খ্রিস্টাব্দে মল্লরাজ চৈতন্য সিংহ ইহা নির্মাণ করেন। এই হলো নাট মঞ্চ, তখনকার যুগের নাট মঞ্চ। এখানে কতই না মানুষ পারফর্ম করেছে। এই রাধেশ্যাম মন্দিরে কিন্তু পূজিত হন গোপাল। এই যে রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এই হচ্ছে তুলসী মঞ্চ। এই হলো রাধেশ্যাম মন্দিরের ভোগ কক্ষ, সেই সময়কার ভোগ কক্ষ। এই হচ্ছে নহবতখানা। রাধেশ্যাম মন্দিরের পাশেই রয়েছে মল্ল রাজাদের রাজবাড়ির ভগ্নাংশ। আর এখান থেকে 2 মিনিট হাঁটলেই দেখতে পাবেন মল্ল রাজ্যের প্রবেশদ্বার বড়া দরওয়াজা। এই হলো বড় দরওয়াজা। এখান থেকেই কিন্তু নগরে প্রবেশ করতে হতো। আর আমার পিছনে এই যে জায়গাগুলো, এইখানে কিন্তু সৈনিকরা গার্ড দিতেন ও দেখতেন কারা নগরে প্রবেশ করছে। এই বড় দরওয়াজা দিয়েই কিন্তু মল্ল রাজাদের রাজ্যে প্রবেশ করতে হতো। এই হচ্ছে মল্ল রাজ্যে প্রবেশের প্রধান ফটক বা গেট। আর এই হলো ছোট দরওয়াজা। এবার দেখে নিলাম মহারাজা বীর হাম্বির উদ্যানের ভিতর অবস্থিত লালজি মন্দির। মল্লরাজ বীর সিংহ 1658 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত করেন এই মন্দির। তখনকার যুগের কুয়ো, জল কিন্তু এখনো আছে এতে। আমি এখন এসে পৌঁছেছি মদন মোহন মন্দিরের সামনে। এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন। এরপর ফেরত যাব। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই দেখাচ্ছি মদন মোহন মন্দির। ল্যাটেরাইট পাথরে নির্মিত বৃহৎ ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত এই ইষ্টক মন্দিরটি মল্ল রাজাদের নগর দেবতা মদন মোহনের উদ্দেশ্যে নিবেদিত। 1698 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহ এই মন্দিরের প্রতিষ্ঠা করান। ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠিত আছে এখানে। এই মন্দিরটি বাকি দ্রষ্টব্য স্থানগুলির থেকে আলাদা, একটু দূরে। টোটো বা গাড়িকে বললে তবেই তারা নিয়ে আসবে আপনাদেরকে এখানে। সময় 3:37 পৌঁছে গিয়েছি বিষ্ণুপুর স্টেশনে। একদিনে ঘুরে দেখলাম বিষ্ণুপুরের বিভিন্ন দর্শনীয় স্থান এবং সেই অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। বিকেল 5:31 128884 রূপসী বাংলা ধরে আমি ফেরত যাব হাওড়া। এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। বিষ্ণুপুর কিন্তু আপনারা একদিনেই ঘুরে দেখতে পারেন। আমার মতো গাড়ি বা টোটোতে আপনাদের 200 টাকা পার ঘন্টা নেবে। আপনারা সেই গাড়ি বা টোটো করে আপনারা বিষ্ণুপুরটা পুরো ঘুরে দেখতে পারেন। আর যদি এখানে থাকতে চান তাহলে এক রাত্রি থেকে পরের দিন সকালবেলা বাঁকুড়ার বিভিন্ন দর্শনীয় স্থান দেখে আপনারা সন্ধ্যের ট্রেন ধরে আবার ফেরত যেতে পারেন হাওড়া। যদি থাকার জায়গার কথা বলি তাহলে বিষ্ণুপুর স্টেশন চত্বরেই আপনি অনেক হোটেল পেয়ে যাবেন। এছাড়াও বিষ্ণুপুরের বিভিন্ন জায়গায় প্রচুর হোটেল আছে, অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনারা বুকিং করতে পারেন। আপনারা চাইলে অনলাইনে বুকিং করে আসুন অথবা আপনারা অফলাইনে এসে বুকিং করুন। 500 থেকে 2500 টাকার মধ্যে আপনি হোটেল এখানে পেয়ে যাবেন। যথেষ্ট ভালো হোটেল, খাওয়া দাওয়াও এখানে কস্টলি নয়।
আপনারা সুন্দর একটা বাজেটে বিষ্ণুপুর ঘুরতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে আমার কত টাকা খরচা হলো, সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আমার কলকাতা থেকে বিষ্ণুপুর আসা, বিষ্ণুপুর ঘোরা, খাওয়া এবং ফেরত যাওয়া টোটালটাই আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন আমার টোটাল কত টাকা খরচা হলো। এখন বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হবে বিষ্ণুপুর স্টেশনে। 5:31 রূপসী বাংলা ধরবো, তারপর বাড়ি যাব। আপনাদের কেমন লাগলো এই ট্যুরটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে ভিডিওটা শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সময় 9:30 আর আমি পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে। এই জার্নি এত দূরই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা জার্নি। ততক্ষণ সাথে রাখবেন নিউজ ডিসকভারি।